সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মৃদুল। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় বন্ধ্যাত্ব এবং সমাধান। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার মরিয়ম ফারুকী সাথী, প্রসূতি, স্ত্রীরোগ এবং বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ। ম্যাডাম, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, তোমাদেরকেও শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। এবং দর্শক, আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই অনুষ্ঠানে আপনারা যদি অংশগ্রহণ করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে আপনিও অংশগ্রহণ করতে পারেন। তবে অবশ্যই ফোন করার সময় টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবেন। ম্যাডাম, আমরা আজকে কথা বলবো বন্ধ্যাত্ব এবং তার সমাধান নিয়ে। আপনি দীর্ঘকাল ধরে বন্ধ্যাত্ব নিয়ে অ্যানালাইসিস করছেন, প্র্যাকটিস করছেন, কি বলবো, এটা নিয়ে রিসার্চও করছেন। তো জানতে চাইবো, কখন বলবো আসলে আমাদের সাধারণ মানুষের জন্য বন্ধ্যাত্ব? সাধারণ মানুষের জন্য ধরো যাদের অল্প বয়স, যখন ওদের বিয়ে হলো, তারপর যদি মোটামুটি একটা বছর তারা সুযোগ পায় বাচ্চা হওয়ানোর জন্য, বা স্বামী স্ত্রী একসঙ্গে দুইজন থাকলো এক বছর, তারপর আমরা এক বছর পর যখন ওরা আসে যে বাচ্চা হয় নাই, তখন এটাকে আমরা বন্ধ্যাত্ব বলবো। মানে একটা বছরও পার হয়ে গেল, ওরা চেষ্টা করছিল, তারপরেও হলো না, কিন্তু স্বামী যদি বিদেশ থাকলো, একসঙ্গে থাকলো না, সেটাকে আমরা সেই এক বছরের মধ্যে ধরি না সাধারণত। কিন্তু ওইটা একটা স্পেশাল সোশ্যাল প্রবলেম বা সামাজিক, যেটার জন্য আমাদের এক্সট্রা কেয়ার দিতে হয়। কারণ ও আসলো 3 মাস সময়, এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করি যেন আমরা ওই ট্রিটমেন্টটা ওকে দেই, যেন একটু সুযোগ পায়, যেন বাচ্চা হয়। আরেকটা বলি, বয়সটা মনে রাখতে হবে। যদি এই যে একটু বেশি বয়সে হয়, 35 বছরের বেশি হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটা বছর না, সেই ক্ষেত্রে ধরে আমরা 6 মাস। 6 মাস মানে তখন সময়টা কমে আসবে বয়সের কারণে যেহেতু বাচ্চা হওয়ার সম্ভাবনাটা কমে আসে, সেই জন্য আমাদের এদের বেলায় 6টা মাস টাইম দেওয়া হয়। খুব সুন্দর। ম্যাডাম, এবার জানতে চাইবো যে সবসময় কোনো বন্ধ্যাত্ব বাচ্চা না হলে আমরা সবসময় ফিমেল পার্টনারকেই দায়ী করি। শুধু কি ফিমেল পার্টনারই দায়ী থাকেন, নাকি উভয়ের অংশগ্রহণের মাধ্যমে একটা বাচ্চা হয়? অবশ্যই একটা বাচ্চা হওয়া যেমন স্ত্রীকে শারীরিক মানসিক সুস্থ থাকতে হবে, স্বামীকেও তো শারীরিক মানসিক সুস্থ থাকতে হবে, তাই না? না হলে কেমন করে বেবি হবে, বাচ্চা হবে? কারণ আমরা সবাই জানি যে মেয়েদের কাছ থেকে একটা ডিম আসে, ছেলেদের কাছ থেকে আরেকটা শুক্রকীট বা ডিম আসে। কাজে ওইটার ঠিক মতো আসলো, এসে ফার্টিলাইজেশন হলো, বা বাংলায় আরেকটা কি টার্ম আছে একটা, হলো, তারপরে ভ্রূণ তৈরি হলো। তারপর কাজে এই ভ্রূণ তৈরির ব্যাপারে বা প্রথম যে বাচ্চা তৈরি হয়, সেটার জন্য একদম 50% মেয়েরা দায়ী, 50% দায়ী বলবো না, সবারই মানে অংশগ্রহণ 50%। তার মানে 50-50। এবার ম্যাডাম জানতে চাইবো যে নারীদের এমন কোনো সমস্যা কি রয়েছে যার কারণে বন্ধ্যাত্ব হতে পারে, মানে কি কি কারণ রয়েছে? অনেক কারণ হচ্ছে, যেমন মেয়েদের সবচেয়ে প্রথম বলি বয়স একটা ফ্যাক্টর। এই জন্য আমরা সবসময় বলি একটা নির্দিষ্ট টাইমে মধ্যে যেন বাচ্চা হয়ে যায়। যখন একটু বেশি বয়স হয়, তখন দেখা যায় যে আমাদের ডিম্বাশয়ের মধ্যে যে ডিম থাকে বা ওভারির মধ্যে যে এগ থাকে, ওইটার পরিমাণ কমে যায়। কাজে ন্যাচারালি ওইটা কমে গেলে আমার বাচ্চা হওয়ার সম্ভাবনা কমে যায়, এবং এইটা হওয়ার প্রধান কারণ বয়স। কাজে একটা নির্দিষ্ট বয়স লাগে মেয়েদের জন্য। আর ছেলেদের বেলা আছে, কিন্তু এটা আরেকটু বেশি ওদের। কিন্তু মেয়েদের বেলা একটা নির্দিষ্ট, আগে আমরা ধরতাম 35, এখন ধরি 30 বছরের উপরে গেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে কমে যায়। আর ধরো যদি কারো হরমোনের সমস্যা থাকে, যেটা সবচেয়ে কমন এখন পাই আমরা, যে মেয়েদের শরীরে হরমোনের সমস্যা, মুটিয়ে গেছে, একটু একটু চুল, ছেলেদের মতো চুল গজাচ্ছে, এটাকে আমরা পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা হরমোনের মানে বৈষম্যটা ধরি। তো এটা আজকাল সবচেয়ে কমন। তারপরে আছে ধরো এন্ডোমেট্রিওসিস, তারপর এরকম নানা ফ্যাক্টর, অথবা ফাইব্রয়েড, কোনো টিউমার, অথবা কোনো ডেভেলপমেন্টাল ডিফেক্ট। কাজে মেয়েদের এগুলো আমরা আস্তে আস্তে করে যখন কেউ আসেন, আমরা আস্তে আস্তে ইভ্যালুয়েট করতে চেষ্টা করি যে উনি কী কারণে হচ্ছে না। তারপর আমরা মেয়েদের পরে, তারপরে আমরা একই সাথে ছেলেদেরটাও দেখি। ছেলেদের কি কি কারণে আসলে বাচ্চা না হতে পারে, কিংবা বন্ধ্যাত্বের কোনো কারণ আছে? ছেলেদেরও যদিও এইজটাকে আমরা ধরি না, তবুও এইজ একটা ফ্যাক্টর। বেশি বয়স হলে ধরো সিমেনের বা স্পার্মের কোয়ালিটিটা কমে যায়, শুক্রকীটের কোয়ালিটিটা কমে যায়, অথবা নাম্বার কমে যায়, এটা একটা। যদিও মেয়েদের বয়সকে বেশি দেওয়া হয়, তবুও ছেলেদের বয়সও একটা ফ্যাক্টর। এছাড়া ছেলেদের ঠিক মতো যেটা বলি আমরা হয়তো দিতে পারছে না,
সিমেন দিতে পারছে না, কোনো ইজাকুলেটরি ডিফেক্ট, অন্য কোনো, অথবা প্রিম্যাচুর ইজাকুলেশন, এইটা একটা গেল। তারপরে যখন আমরা সিমেন বা স্পার্মের কোয়ালিটি দেখি, হয়তো সিমেন প্রডিউস করছে, দিচ্ছে, কিন্তু ওর মধ্যে হয়তো কোনো শুক্রকীটই নাই, যেটাকে আমরা অ্যাজোস্পার্মিয়া বলি, যে নাই। তখন আমরা আগে কি করতাম, বলতাম যে না, এই তোমার বাচ্চা হবে না। কিন্তু আজকাল দেখা গেছে যে ওটারও ভালো চিকিৎসা, যদি ধরা যায় কি কারণে অ্যাজোস্পার্মিয়া, ওটারও ভালো চিকিৎসা আছে। মানে ইদানিং আমরা দেখছি যে শুক্রাণুর কাউন্ট খুব বেশি কমে যাচ্ছে, অলিগোস্পার্মিয়া পাওয়া যায়, অ্যাসথেনোস্পার্মিয়া পাওয়া যায়। এটা কেন মনে করছেন আপনারা, কি কারণ হতে পারে? আমরা মনে করছি যে লাইফস্টাইল ফ্যাক্টরটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ এখন একদল খুব মুটিয়ে যাচ্ছে, বাইরের ফাস্ট ফুড খাচ্ছে, যার মধ্যে হয়তো অনেক অয়েল থাকে, ভালো জিনিস থাকে না। তারপরে ধরো সেডেন্টারি ওয়ার্ক, বেশি বসে বসে কাজ করছেন সবাই, আজকাল বলে না ওয়ার্ক ফ্রম হোম, মানে বাসায় বসে কাজ করছি, নড়াচড়া নাই, তো আরও বেশি মুটিয়ে যাচ্ছেন। কাজে এই লাইফস্টাইল ফ্যাক্টরটা ছেলেদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওদেরকে ঠিকমতো ওজন থাকতে হবে, তারপরে তোমার বডি ওয়েট সব কিছু ঠিকমতো থাকতে হবে, লাইফস্টাইল ঠিকমতো করতে হবে। আর সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো স্মোকিং, ধূমপান করা। ধূমপান করলে একদম এর এফেক্ট সিমেনের মধ্যে একদম খুব ভালোই দেখা যায়, যে মনে হচ্ছে সব শুক্রকীটগুলো ঘুমাচ্ছে, অ্যাসথেনো যেটাকে আমরা বলি, নড়াচড়া কমে যায়। কাজেই এই কয়েকটা ফ্যাক্টর, স্মোকিং করা, এক্সেসিভ অ্যালকোহল খাওয়া, অথবা কোনো অ্যাডিকশান বা কোনো ইনফেকশন হলো ওটা ট্রিটমেন্ট না করা, এইসব কারণে দেখা যায় ছেলেদের ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বটা হতে পারে। ম্যাডাম ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে মেয়েদের ডিম্বাণু কাউন্টও কমে যাচ্ছে, কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, কখনো খুব আর্লি মেনোপজ হয়ে যাচ্ছে, প্রিম্যাচিওর ওভারিয়ান ফেইলিয়ারও হচ্ছে। তো এটার জন্য কি কারণগুলো রয়েছে? এটাও সেমভাবে বলা যায় যে মেয়েদের, বললাম যে এইজ একটা বিরাট ফ্যাক্টর। যখন সে 35 ক্রস করে, তখন দেখা যায় যে জিনিসটা দিয়ে আমরা দেখি যে ওর ডিম্বাণুর পরিমাণ কেমন, AMH একটা হরমোন, দেখা যায় ওই হরমোনটা কমে যাচ্ছে। তারপর দেখা যায় যে, ম্যাডাম এই বিষয়ে তো আমরা কথা বলবো, আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? জি ভালো আছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি হাফিজুর রহমান সিরাজগঞ্জ থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্নটি বলুন, ম্যাডাম আপনাকে শুনতে আমার পাচ্ছেন। প্রশ্নটা হচ্ছে যে আমার ওয়াইফের বয়স হচ্ছে 35 বছর। তো আমাদের একটা 12 বছরের বেবি আছে। তো দীর্ঘ 12 বছর পরে আরেকটা বেবি পেটে আসছে। আগের বেবিটা সিজার করে নেওয়া আছে, তো এখন এই বেবিটা সিজারে না নিরাপদ হবে নাকি নরমালে না নিরাপদ হবে? ম্যাডামের কিছু জানার রয়েছে? জি, অন্য কোনো অসুবিধা আছে কিনা, যেমন ডায়াবেটিস, প্রেশার, বা ও বাচ্চা হওয়ার সময় কোনো ডিফিকাল্ট লেবার, আগে বাচ্চা প্রসবের সময়? কোনো অসুবিধা নেই আপা। আচ্ছা, প্রেশার ডায়াবেটিস নাই, খালি বয়স 35, সেই তো? এই দীর্ঘ 12 বছর কি অনেক ট্রিটমেন্টের পর বেবি হয়েছে? জি। এটা একটা হতে পারে যে আপনি যেহেতু দীর্ঘ অনেক দিন পর। না ট্রিটমেন্ট করা হয়নি। আচ্ছা, এমনি গর্ভবতী হয়েছেন? জি। তাহলে আপনি ট্রায়াল দিতে পারেন, যদি সব কিছু ভালো থাকে, আপনি যাকে দেখাচ্ছেন উনি যদি দেখে আলট্রাসোনোগ্রাম করে ওনাকে সব দিকে বিবেচনা করে যদি মনে করেন যে নর্মাল করাতে পারবেন, তাইলেই চেষ্টা করতে পারবেন। কিন্তু সব কিছু দেখে পরীক্ষা করে তারপরে বলতে হবে, দেখতে হবে যে সবকিছু ঠিক আছে কিনা, প্রেসার থাকা যাবে না, ডায়াবেটিস থাকা বেবি যাবে না, ঠিক আছে কিনা, আলট্রাসোনোগ্রাম করে বাচ্চার পজিশন ঠিক আছে কিনা, পজিশন ঠিক আছে কিনা, অথবা গলায় কর্ড আছে কিনা। এইসব আলট্রাসোনোগ্রামের মাধ্যমে তো আমরা আজকাল ভালো বুঝতে পারি, কাজে কিছুটা হয়তো আগে থেকেই চিন্তা করতে পারি। আর যিনি দেখছেন উনি দেখলেও বুঝতে পারবেন যে নর্মাল ডেলিভারি করাতে পারবেন কিনা। খুব সুন্দর বলেছেন ম্যাডাম। আমরা কথা বলছিলাম যে মেয়েদের ডিম্বাণুর কাউন্ট কমে যাচ্ছে, কোয়ালিটি কমে যাচ্ছে, কারণগুলো নিয়ে আলোচনা করছিলাম। ওইটাই একই, এই ধরনেরও লাইফস্টাইল, একটা হলো বয়স, ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তারপরে হলো লাইফস্টাইল ফ্যাক্টর, যেমন ওই যে দেখা যাচ্ছে ওরা মুটিয়ে যাচ্ছে, বাইরের খাবার খাচ্ছে, বেশিরভাগ দেখা যায় যে ওজন বেড়ে যাচ্ছে। তারপর হয়তো নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে করতে, ক্যারিয়ার গুছাতে গুছাতে বয়স বাড়িয়ে দিল। কাজে এইসব
এই ফ্যাক্টরগুলো, তারপর হরমোনের কোনো সমস্যা হলে তার প্রপার গিয়ে ডাক্তারের কাছে অ্যাডজাস্ট করা, অথবা ফাইব্রয়েড থাকতে পারে ইউটেরাসে যেটা সে জানে না। কাজে এই প্রত্যেকটা ফ্যাক্টরকে চিন্তা করে আমরা চিন্তা করতে পারি যে কেন ওর ডিমটা কমে যাচ্ছে। তারপর হরমোন তো একটা আছেই, আর কিছু জেনেটিক ফ্যাক্টর থাকে যেটা হয়তো আর প্রথমে জানলে আমরা কিছুটা এর সমাধান করতে পারতাম। এত দেরিতে আসলো যখন হয়তো সব ডিম ওর শেষ হয়ে গেল, সেখানে অনেক সময় কিছু করা যায় না। কিন্তু সবসময় বলি যে সবাই যেন আর্লিতে আসলে ভালো হয়। আমরা খুব তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি ম্যানেজমেন্ট দিয়ে, আর বয়সটা এখানে খুব গুরুত্বপূর্ণ, বারবার কিন্তু ব্যাপারটি ঘুরে ফিরে আসছে। ম্যাডাম, যখন আপনাদের কাছে একজন কাপল আসে যে 1 বছর হয়ে গেছে, বাচ্চা কনসিভ হচ্ছে না, তো আপনারা একটা মেথডে তো আঁকান, তো কিভাবে ইনভেস্টিগেশন করেন, এক্সামিনেশন করেন, এগুলো যদি আমাদের সঙ্গে একটু গ্রসলি শেয়ার করতেন। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ, খুব সুন্দর কোয়েশ্চেন। কারণ প্রথমেই তো এই জিনিসটাই হয় যে যখন একজন কাপল আসেন বা উনি যদি একা আসেন, সবসময় আমরা বলি যে আপনারা দুজন আসবেন। তো দুজন আসলে প্রথমে আমরা একটু কথা বলে নিয়ে একটু ইজ করতে চাই, ওনাকে সহজ করতে যাই যেন উনি সহজে ওনার কথাগুলো বলতে পারেন। তারপরে আমরা প্রথমে স্ত্রী যিনি থাকেন ওনাকে কোয়েশ্চেন করি, প্রশ্ন করি, জিজ্ঞেস করি যে আপনাদের কতদিন হয়েছে, একসঙ্গে আছেন কতদিন। তারপরে হয়তো ওনাকে আস্তে আস্তে ওনার সবগুলো হিস্ট্রি থেকে আমরা যেসব হিস্ট্রি বার করি, যেমন পিরিয়ডের হিস্ট্রি, অথবা কোনো আগের বাচ্চা হলে অবস্টেট্রিক্যাল হিস্ট্রি, অথবা ফ্যামিলিতে ডায়াবেটিস প্রেশার আছে কি না, এসব প্রথমে আমরা হিস্ট্রি নিলাম। ঠিক সমানভাবে সঙ্গে সঙ্গে হাজব্যান্ডের কাছ থেকেও ওনার হিস্ট্রিটা আমরা নিয়ে নিই যে ওনার ফ্যামিলিতে ডায়াবেটিস প্রেশার আছে কি না। আরেকটা ইম্পর্টেন্ট ছেলেদের হলো ছোটোকালে কোনো ছোটোখাটো সার্জারি হয়েছিল কি না, ধরো কোনো হার্নিয়া অপারেশন হলো, অথবা টুইস্টেড টেস্টিস ছিল, টর্শন অফ দ্য টেস্টিস ছিল। এই ছোটোখাটো অপারেশনগুলো উনি হয়তো ভুলে গেছেন, তো হয়তো অনেক সময় ওনার অভিভাবকরা বলতে পারেন যে অপারেশন হয়েছিল, সেটা হিস্ট্রিও আমরা নেই। হিস্ট্রি নেওয়ার পরে আমরা দেখি যে কোন ইনভেস্টিগেশন করলে সহজে আমি কিছু আগাতে পারবো। তারপরে বেসিক ইনভেস্টিগেশন যা থাকে, আমরা ব্লাডটা দেখি ওনার। তারপর মেয়েদের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রামটা ইম্পর্টেন্ট, হরমোন ইম্পর্টেন্ট। ম্যাডাম, আমরা এগুলো নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। দুঃখিত, লাইনটি কেটে গিয়েছে। ম্যাডাম, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আমরা কথা বলছি বন্ধ্যাত্ব এবং তার সমাধান নিয়ে, আর অনেক কথা বলবো। এরই মাঝে ছোট্ট একটি বিরতিতে যাব, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুধী দর্শক, আপনারা দেখছেন সুস্থ থাকুন। আমরা কথা বলছিলাম বন্ধ্যাত্ব এবং সমাধান নিয়ে। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। ম্যাডাম, আমরা কথা বলছিলাম যে যখন আপনাদের কাছে একজন কাপল আসে, আপনারা প্রথমে হিস্ট্রি নেন, তারপরে আপনারা এক্সামিনেশন করেন, তারপরে আপনারা ইনভেস্টিগেশনে যান। ইনভেস্টিগেশন পর্যন্ত আমরা এসেছিলাম। কী ধরনের ইনভেস্টিগেশন করেন আপনারা? আমরা প্রথমত বেসিক কিছু ইনভেস্টিগেশন করি, ব্লাড ইনভেস্টিগেশন, হরমোন করলাম মেয়েদের বেলায়। তারপরে একটা ভালো আলট্রাসোনোগ্রাম করি, আর যদি কোনো ডেফিনিট ফ্যাক্ট কিছু পাই তখন সেইখানে হয়তো ওনাকে এমএইচ দিতে হয়, অথবা ওনার কোনো টিউমার আছে কিনা সেই রিলেটেড মানে বলে দিয়ে আলট্রাসাউন্ড। ম্যাডাম, এই বিষয়ে তো আমরা কথা বলবো, আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ, ওয়ালাইকুম শুনতে পাচ্ছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন দর্শক। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি, আমার প্রথম সন্তান হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে, জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে ডেলিভারির সময় যে এক্লেমশিয়া মানে খিঁচানি হয়, এটা কিভাবে, এর প্রতিরোধ কি? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি আমাদের আজকের বিষয় ডিফারেন্ট, তারপর ম্যাডামের কাছ থেকে আমরা শুনবো। এক্লেমশিয়া কেন আপনার হয়েছিল? উনি জানতে চাচ্ছেন যে এক্লামশিয়া কিভাবে আমরা প্রতিরোধ করতে পারবো। আচ্ছা, এক্লেমশিয়ার জন্য প্রথম থেকে আপনি গর্ভধারণ করার আগে থেকে আপনি একটু সতর্ক থাকবেন যে আপনার ব্লাড প্রেশার, আপনার ডায়াবেটিস বেশি কিনা, আপনার ওজন বেশি কিনা। তারপরে আপনি যদি ব্লাড প্রেশার কন্ট্রোল করে নিতে পারেন তাহলে এটা একটা প্রতিরোধ হলো। অথবা আপনার ওজন যদি বেশি হয় সেটাকেও আপনি কমিয়ে তারপরে আপনি প্রেগন্যান্সি নিলেন, অথবা আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল করলেন। তাইলে কিন্তু এই কয়েকটা ফ্যাক্টর দেখলে কিন্তু আপনার
আশা করি প্রেগন্যান্সিতে এক্লেমশিয়া হবে না। এবং প্রেগন্যান্সির শুরু থেকে আপনি ব্লাড প্রেশারটা চেক করবেন, ব্লাড প্রেশার বাড়ছে কিনা, অত্যাধিক ওজন বাড়ছে কিনা, এই কয়টা কন্ট্রোল করলেই আপনি বুঝবেন। আর হলো খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করবেন, এক্সট্রা পাতে লবণ নেবেন না, বেশি কার্বোহাইড্রেট খাবেন না। এটা করলে মোটামুটি আপনি দেখবেন যে প্রি এক্লেমশিয়া বা এক্লেমশিয়াকে কন্ট্রোল করতে পারবেন। খুব সুন্দর বলেছেন ম্যাডাম। আমরা কথা বলছিলাম কি কি ইনভেস্টিগেশন আপনারা যান, আমরা এএমএইচ পর্যন্ত গিয়েছিলাম। আপনারা এন্টিমুলারিয়ান হরমোন নামে একটা হরমোন দেখেন মেয়েদের, এটা দিয়ে আপনারা কি দেখেন? আমরা এটা দিয়ে কিছুটা আন্দাজ করতে পারি যে ওর ওভারির মধ্যে ডিম কি পরিমাণ আছে বা এগ কি পরিমাণ আছে, যে ওইটা আমি কতটুকু ইউটিলাইজ করব। কারণ আমরা জানি যে প্রতি মাসে একটা করে এগ তৈরি হয়, এইভাবে চলে যায় এগগুলো। আর যখন আমি ওষুধপত্র দিয়ে অনেকগুলো ডিম বড় করতে চেষ্টা করি তখন তো অনেক এগ চলে যায়। কাজে আমার একটা জিনিস, আমার রিজার্ভ, আমার বাসায় টাকা এতটুক, কাজে ওইটাকে আমাকে বুঝে খরচ করতে হবে এবং কত তাড়াতাড়ি আমি এইটা যেন খরচ করতে পারি ভালো কাজে, সেইটাই ধরে নাও এএমএইচ, বুঝছো? কাজে এএমএইচটা আমাদেরকে সতর্ক করে যে এগ বেশি নাই, তাড়াতাড়ি বেবি নিতে হবে, অথবা যে কটা এগ আছে ওটা যেন ঠিক মতো কাজে লাগাতে পারি আমরা। খুব সুন্দর ম্যাডাম। এবার জানতে চাইবো, আমরা ইদানিং আলট্রাসোনোগ্রাফি করলে কিংবা এমএইচ করলেও দেখতে পাই যে এমএইচ কাউন্ট হয়তো বা অনেক ইয়াং একটা মেয়ে, এমএইচটা একদম কম, ফলিকল নাই কিংবা খুব কম, তাদের ক্ষেত্রে আপনাদেরকে আধুনিকতম চিকিৎসার যেতে হয়, তো সেগুলো কি আমাদের দেশে রয়েছে কিনা জানবো আছে। আপনার কাছ থেকে। মোটামুটি এমএইচ বাড়ানোর তো একদম 100% বাড়ে না, তবে কিছুটা বাড়ে। যেমন যাদের বেশি। ম্যাডাম একজন দর্শক অপেক্ষা করছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। ঠিক আছে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলছি এটা কি সুস্থ থাকার অনুষ্ঠান? জি। বলছি কি বন্ধ্যাত্মার লক্ষণ কি? বন্ধ্যাত্বর লক্ষণটা কি? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। ম্যাডামের কাছ থেকে আমরা জানবো, যদিও আমরা অলরেডি শুনেছি, বন্ধ্যাত্বর লক্ষণটা কি? ধন্যবাদ অনেক। বন্ধ্যাত্বের লক্ষণ হলো, এখন বন্ধ্যাত্বটা কি? যদি একজন স্বামী স্ত্রী মোটামুটি 1 বছর একসঙ্গে থাকার পরেও যদি বাচ্চা না হয়, তবে সেটাকে বন্ধ্যাত্ব বলবেন। এবং আবার আরও কিছু বলি, যেমন আগে থেকে যদি মনে করেন ওজন বেশি হয়ে গেছে মেয়েদের, অথবা ওনার মাসিকটা নিয়মিত হচ্ছে না, অনিয়মিত, উনি মুটিয়ে যাচ্ছেন, ওনার অবাঞ্ছিত চুল গজাচ্ছে, সেই ক্ষেত্রে ধরে নিতে পারেন যে মাসিকটা অনিয়মিত হবে, সে কিছুটা বন্ধ্যাত্বের শিকার হতে পারে। কাজেই সব কিছু দেখে, অথবা কেউ যদি অনেক বয়স করে আসেন, তো বয়স একটা কারণ বন্ধ্যাত্বের। কাজে এইভাবে আমরা একটু আন্দাজ করতে পারি বা চেষ্টা করি বার করতে যে বন্ধ্যাত্বটা কি বা কেন হচ্ছে আর কি। খুব সুন্দর বলেছেন ম্যাডাম। আমরা কথা বলছিলাম এমএইচ নিয়ে, যদি এমএইচ কাউন্ট কমে যায় সেক্ষেত্রে বাড়ানোর কোনো উপায় রয়েছে কিনা? হ্যাঁ, আজকাল আছে। যেমন আগে আমরা জানতাম না, কিছু বলি ওরাল বা অ্যাডজুভেন্ট নাম বলি আমরা, যে সাহায্যকারী ওষুধ আছে কিছু, যেমন ডিএইচএ ওষুধ বা গ্রোথ হরমোন, এসব ওষুধ দিয়ে কার্নিটিন, তারপরে কোএনজাইম কিউ, এগুলো দিয়ে আমরা কিছুটা অ্যাডজুভেন্ট হিসাবে কাজ করতে পারি, যেটা ওভারির এএমএইচটা একটু বাড়াতে পারে। এছাড়াও একদম না থাকলে কিছু সার্জারির ইন্টারভেনশনাল করা যায়, যেমন আপনারা শুনে থাকবেন পিআরপি, অনেক ক্ষেত্রে যে চুলের বেলা পিআরপি দেওয়া হয়, আর্থ্রাইটিসের ট্রিটমেন্টে পিআরপি দেওয়া হয়, নানা কাজে আপনারা নানা জায়গায় আপনারা পিআরপির কথা শুনে থাকবেন। তো পিআরপি দিয়েও, ইনজেক্ট করেও ওভারির মধ্যে কিছুটা এএমএইচ আমরা বাড়াতে পারি। এবং তারপরেও আমরা স্টেম সেল থেরাপি, এটাও অনেকে শুনে আসছেন, অন্যান্য নানা কাজে স্টেম সেলের কথা, ওটা দিয়েও বাড়ানো যায়, এগ বাড়ানো যায়। এবং তারপর যার একেবারে ওভারিও নাই, আজকাল আর্টিফিশিয়াল ওভারি বানানোরও খুব চেষ্টা চলছে। কাজেই দেখা যাচ্ছে বিজ্ঞান এগিয়ে যাচ্ছে। এবং সেটা কি আমাদের দেশেও কি সেগুলো হচ্ছে কিনা? আমরা পিআরপি, স্টেম সেল পর্যন্ত আমাদের দেশে হয়, এরপরে আর আর্টিফিশিয়াল ওভারি। আপনি কি করছেন স্টেম সেল কিংবা পিআরপি পর্যন্ত আমি করছি। পিআরপি পর্যন্ত করছেন। ম্যাডাম কেমন রেসপন্স পাচ্ছেন? খুব স্লো, কিন্তু ধরেন যে অত আশাও তো করি না যে একেবারে 10 থেকে 100 হয়ে যাবে, 10 থেকে হয়তো 20-30 এরকম হচ্ছে।
আচ্ছা, খুব সুন্দর। তো ম্যাডাম আমরা জানলাম যে এমএইচ কাউন্ট কমে গেল, এখন যে চিকিৎসা পদ্ধতিটা আমাদের দেশে অনেকটাই রয়েছে। ম্যাডাম আমরা টেস্ট টিউব বেবির কথা শুনি, তো সবাই জিজ্ঞেস করেন যে টেস্ট টিউবের বাচ্চা কি নর্মাল বাচ্চার মতো কিনা। তো প্রথমে জানবো যে টেস্ট টিউব বেবি কি নর্মাল মানুষের বাচ্চার মতো কিনা। অবশ্যই একটা বাচ্চা হওয়ার জন্য তো দুটো ডিম লাগে, একটা ছেলেদের থেকে মেয়েদের থেকে, কিন্তু এইটা তৈরি হচ্ছে কোথায়? ফ্যালোপিয়ান টিউবে। মেয়েদের যে শরীরের ভিতরে টিউব একটা অংশ, ওখানে তৈরি হচ্ছে। তো টিউবের মধ্যে কিছু পানি থাকে, ওই পানিটা আমি ল্যাবরেটরিতে এনে ওই পানিটা আমি দিলাম, আর ওই ডিম দুটো দিলাম, তখন দেখা যায় ওরা গ্রো করে নিজেরা ফার্টিলাইজেশন বা নিষিক্ত হয়ে ভ্রূণ তৈরি হয়। কাজেই আমি এই জিনিসটা ওই ওর টিউবের মধ্যে না হয়ে আমি ল্যাবরেটরিতে করছে, কিন্তু ওনাদেরই ডিম, ওনাদেরই শুক্রাণু। আমাদের সঙ্গে এক দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। দুঃখিত, লাইনটি কেটে গিয়েছে। তো ম্যাডাম আমরা যেটা জানলাম যে ল্যাবরেটরিতে আপনারা মিডিয়া কিংবা যে পানিটা বলছেন তার মধ্যে যেই মা যেই বাবা তাদের শুক্রাণু ডিম্বাণু একত্রিত করে আপনারা এমব্রায়ো তৈরি করছেন এবং সেটা সেই আবার মায়ের গর্ভে আপনারা আবার প্রতিস্থাপন করছেন। তো ম্যাডামের কাছে জানতে চাইবো যে আপনারা কি আইভিএফ করছেন কিনা এবং কেমন তার রেসপন্স পাচ্ছেন। আইভিএফ আমরা মেডিকেলের ভাষায় বলি, মানুষ সবাই টেস্ট টিউব বলে সবাই। তো ম্যাডামের কাছে জানতে চাইবো ম্যাডাম আপনারা কি টেস্ট টিউব বেবি করছেন কিনা, আইভিএফ করছেন কিনা আমাদের দেশে? আমরা অনেক দিন ধরে, বাংলাদেশে তো অনেক দিন ধরে হচ্ছে। আমরা আইভিএফ প্রায় যে প্রথম যখন শুরু হলো ডক্টর পারভিন ফাতেমা দিয়ে, তারপরে আস্তে আস্তে ঢাকায় কয়েকটা সেন্টার হলো। তো মোটামুটি আমরা করছি, প্রতি মাসেই করে যাচ্ছি বা প্রতি সপ্তাহে 2-1টা করে করছি। তো অসুবিধাটা হলো যে আমাদের দেশে যেহেতু মনে করে আইভিএফ চিকিৎসাটা সবচেয়ে শেষ চিকিৎসা, কাজে যার আইভিএফ লাগবে সেও সবচেয়ে শেষে ওইটায় আসে। কাজে এই জিনিসটা যদি বুঝতে পারে যে কাউকে আমরা স্তরে স্তরে স্টেপ করে ট্রিটমেন্টে নিয়ে গিয়ে তারপর আইভিএফ করলাম, অথবা যার লাগবে তাকে যদি আমরা প্রথমেই দিতে পারি, তাহলে অবশ্যই সাকসেস ভালো হবে। মানে যদি আমরা আর্লিয়েস্ট ট্রিটমেন্টের দিকে ম্যাডাম বারবার মানে বেশি যার দরকার আইভিএফ তার আগে করে ফেলা ভালো। ম্যাডাম আমাদের সঙ্গে এক দর্শক রয়েছেন, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। দর্শক শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমার প্রথম সন্তানের বয়স 14 বছর বয়স। আমার প্রথমে এক্লেমশিয়া ছিল, ব্লাড প্রেশারটা এখনো আছে। আচ্ছা, আমি পরবর্তীতে সন্তান নিতে ভয় পাচ্ছি, তো এক্লেমশিয়াটা কি আবার আসবে না নরমাল ডেলিভারি করা যাবে? অনেক ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং প্রেশার রয়ে গেছে ম্যাডাম, তার ভবিষ্যতে এক্লেমশিয়া আসবে কিনা? আপনি ব্লাড প্রেশারটা কন্ট্রোল করে একটু কনসেপশনটা নেন, বাচ্চা নেন, আর অন্যান্য জিনিসও একটু দেখবেন। আপনার হার্টের অবস্থা কি, আপনার শরীরে যেটাকে আমরা লিপিড লেভেল বলি সেটাও দেখবেন। কার্ডিওলজিস্টকে দেখাবেন, যে প্রেশারের সঙ্গে তো হার্টেরও সম্পর্ক থাকে, যে আপনার হার্টের কন্ডিশন ভালো আছে কিনা। তাহলে মোটামুটি কন্ট্রোল থাকলে তো আপনি নিতে পারবেন। আর খুব বেশি বয়স না হলে আশা করি আপনি, বেশি বয়স হলে আমরা বলি যে অনেক সময় ব্লাড প্রেশার কন্ট্রোল করাটা ভালো হয় না, তারপর আপনার অনেক সময় যে কষ্টটা সহ্য করতে হয় ওইটা করতে পারেন না। সেজন্য আমার মনে হয় আপনি ভালো করে দেখেন ব্লাড প্রেশারটা কন্ট্রোল হোক, আমাদের বা গাইনোকোলজিস্ট কাউকে দেখান যে অন্য কোনো সমস্যা আছে কিনা, তাহলে হয়তো নিতে পারবেন। খুব সুন্দর। ম্যাডামের কাছে এবার জানতে চাইবো, এই যে ম্যাডাম ছেলেরা আপনাদের কাছে আসে, আমরা তো মেয়েদের কথা অনেকটাই জেনে নিলাম, তো ছেলেদের যে সমস্যাগুলো রয়েছে, যে শুক্রাণু কাউন্ট কমে যাচ্ছে, বলছেন যে ঘুমিয়ে থাকছে শুক্রাণুগুলো, অ্যাস্টেনোজোস্পার্মিয়া হচ্ছে, কখনো কখনো অ্যাজোস্পার্মিয়া হচ্ছে, তো এগুলোর ট্রিটমেন্ট আপনারা কিভাবে করছেন? আমরা ওরকম ধাপে ধাপেই ট্রিটমেন্ট করে থাকি। প্রথম আসলে যদি সবচেয়ে সহজ একটা টেস্ট যেটা করা হয় বলা হয় সিমেন অ্যানালাইসিস আমরা বলি, তো ওইটা আমরা খুব ভালো করে খেয়াল করে দেখি ওইটা কতটুক ভলিউম আসলো, ভলিউম কম না বেশি, তারপরে শুক্রাণুগুলোর নাম্বার কত, ওদের নড়াচড়া কেমন, ওদের চেহারা সুরত বা মরফোলজি বলি ওটা কেমন, অন্য কোনো সমস্যা আছে কি না, পিএইচটা দেখি, মানে অ্যাসিড না অ্যালকালাইন, এটা খুব ভালো করে দেখা হয়। এবং প্রত্যেকটা দেখা যায় আমরা এগুলো খুব সুন্দর করে জানবো। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। দর্শক শুনতে পাচ্ছেন? দুঃখিত, লাইনটি কেটে গিয়েছে। আমরা জানছিলাম যে যদি কাউন্ট কমে যায়, মরফোলজি দেখছিলেন, তারপর থেকে শুনবো। তাই বললাম যে প্রত্যেকটা জিনিস খুব সূক্ষ্মভাবে দেখে আমরা ধরার চেষ্টা করি অন্য কি সমস্যা, যে কাউন্ট কমে গেল, নাই কেন, যদি একেবারে নাই থাকে কি কারণে নাই, যে
অন্ডকোষের মধ্যে তৈরি হচ্ছে, বের হতে পারছে না, নাকি অন্ডকোষে তৈরিই হচ্ছে না। কাজে এইটা দেখে আমরা ধরতে পারি যে ওর মানে নিজস্ব ডিম থাকবে কি থাকবে না। আর যদি না তৈরি হচ্ছে, বের হতে পারছে না, এটারও আজকাল খুব ভালো চিকিৎসা আছে। আমরা প্রথমে দেখি যে ওখানে একটা সুই দিয়ে বের করে দেখা হয় যে স্পার্ম আছে কিনা, থাকলে আমরা ওইভাবে টেস্ট টিউব বেবি বা ইক্সি এটা করে থাকি। কাজে আমরা মানে আগে যেটা ধরা হতো সিমেনের মধ্যে স্পার্ম নাই, বাচ্চা হবে না, তা না। আমরা ধাপে ধাপে বার করার চেষ্টা করি যে এর কোনো ওষুধপত্র দিয়ে ট্রিটমেন্ট হবে কিনা, অথবা ওকে কোনো ছোটোখাটো সার্জারি করে আমরা বার করতে পারবো কিনা, এরকম। খুব সুন্দর ম্যাডাম, আমরা অনেক কিছু জানছি। আমাদের সঙ্গে একজন দর্শক করেছেন ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। হ্যাঁ আপু। জি বলুন। হ্যাঁ, আমার বাসা ঝিনাইদহ। জি জি বলুন। তো আমার বিয়ে হয়েছে গত 8 বছর। জি। হ্যাঁ, তো গত 8 বছরের মধ্যে আমরা বাবা মা হতে পারতেছি না। আর আমার পিরিয়ডটাও প্রতি মাসে হচ্ছে না। ওজন কেমন আপনার? তো এটা মানে কি বন্ধাত্বের কারণ কি শুধু এই পিরিয়ডটার জন্য? ম্যাডামের কিছু জিজ্ঞেস করার রয়েছে। আপনার ওজনটা কেমন, উচ্চতা কেমন, আর বয়সটাও গুরুত্বপূর্ণ এখানে। আপনার বয়স কত? আমি 5 ফুট 6 ইঞ্চি, ওজন 80 কেজি হবে। 80 কেজি। আর উচ্চতা? বছর। বয়স কত আপনার? উচ্চতা হবে 5 ফুট 6 ইঞ্চি। আচ্ছা, আর আপনার বয়স কত? 23 বছর। 23 বছর। ম্যাডাম 23 বছর, ওজনটা একটু বেশি। 5 ফুট 3 ইঞ্চি। 4 ইঞ্চি। মানে বিএমআই আপনার ওজনটা অনেক বেশি, তারপর আবার সরি 5 ফুট 6 ইঞ্চি। 6 ইঞ্চি। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার 80 কেজি ওজন অনেক বেশি। আপনার ওজনটা কমান, আর হলো মাসিকটা অনিয়মিত, তার মানে জানি না ঠিক, হয়তো পিসিওর হতে পারে, হরমোনের সমস্যা হতে পারে। কাজে এইটা আপনি কিন্তু নাম্বার 1 চিকিৎসা হলো যদি ওজনটা কারেক্ট ঠিক পর্যায়ে আনতে পারেন, দেখবেন আপনি কিন্তু আমার মনে হয় 80% আপনি সুস্থ হয়ে যাবেন। হয়তো আপনার প্রেগন্যান্সি ওজনটা কারেকশন করতে পারলে। হ্যাঁ, ওজনটা এটা করেন। তারপরে আপনি দেখেন 5-6 বছর হলে তো আপনাকে একটু ওষুধ খেতে হবে, আপনার হাজব্যান্ড কেমন আছেন সেটা দেখতে হবে, কিছু ওষুধ দিয়ে প্রথমে, তারপরে আরও অন্য আরেকটা সিস্টেম আইইউআই করা যায়, এইভাবে ধাপে ধাপে আগানো যায়। কিন্তু প্রথমত আমার মনে হয় আপনি ওজনটা কমান, মনের জোর নিয়ে ওজন কমান। দেখেন আপনি একদম ওজন কমালেই দেখা যায় যে প্রায় মানে বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, 80% বেড়ে যায়। মাসিকটাও অনেকটা রেগুলার হয়ে যাবে। মাসিকও রেগুলার হয়ে যায়, বেশি ওষুধপত্রও লাগবে না, এমনি দেখবেন হঠাৎ প্রেগন্যান্সি হয়ে গেছে। খুব সুন্দর ম্যাডাম, অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। তো পরিশেষে এসে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করব। দর্শকদের বলবো যে বন্ধ্যাত্ব কিন্তু একটা অসুস্থতা না, একটা আমার মনে হয় কিছুদিন জীবনের একটা এমন একটা সময় যে বাচ্চার জন্য চাচ্ছেন, পাচ্ছেন না। কাজেই এটাকে একেবারে শক্ত কোনো অসুখ যে তার কোনো ওষুধ নাই তা না। আমার মনে হয় আপনারা একটু কষ্ট করে আসবেন। আমাদের অনেকেই আছেন, গাইনির ডক্টর আছেন, যাদের কাছে আপনারা আসবেন, এসে একটু সুপরামর্শ, একটু চিকিৎসা নিয়ে যান। দেখবেন এটা কিছু আসলে কিন্তু তেমন মারাত্মক অসুখ না, এটা কিছুটা ট্রিটমেন্ট করলেই দেখবেন আপনারা যা চাচ্ছেন তা পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। ম্যাডাম আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছেন তেমন সচেতন হবেন। ধন্যবাদ। সুধী দর্শক, আমরা যেটা বুঝতে পারলাম, বন্ধ্যাত্ব অসুখ যতটা না, তার চেয়ে অনেক বড় বোঝা। এই বন্ধ্যাত্বের বোঝা যেমন শারীরিক, তার চেয়েও বেশি সামাজিক। কিন্তু দেখছি যে একটু ট্রিটমেন্ট, একটু সাহায্য, একটু আশ্বস্ত, একটু স্ট্রেস ফ্রি হলে হয়তোবা তিনি প্রেগনেন্ট হয়ে যাবেন, একটা পরিবার সন্তান খুঁজে পাবে। এবং আধুনিক চিকিৎসার কথা যেটা শুনলাম, যার অধিকাংশই আমাদের দেশেই রয়েছে। কিন্তু আমাদের সকলকে সচেতন হতে হবে, মুক্তপণের হতে হবে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।